আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় ফাইকোলজি। ফাইকোলজিতে আজকে সায়ানোফাইসিস শ্রেণী সম্পর্কে আলোচনা করা হবে এবং সায়ানোফাইসিস শ্রেণীর তিনটি সদস্য অসিলেটোরিয়া, নস্টক এবং অ্যানাবেনা সম্পর্কেও আলোচনা করা হবে। গ্রিক শব্দ কায়ানাস অর্থ গাঢ় নীল থেকে সায়ানোফাইসি শব্দের উৎপত্তি ঘটেছে। এ কারণে একে নীলাভ সবুজ শৈবাল বলা হয়। এই শ্রেণীর অপর নাম মিক্সোফাইসি, কারণ সায়ানোফাইসি শ্রেণীর কোষ প্রাচীরের বাইরে স্লাইম স্তর বা মিউসিলেজের স্তর থাকে এবং এই স্তরটি পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। তো এই পেকটিন জাতীয় পদার্থ থাকার কারণেই এদেরকে মিক্সোফাইসি বলে, কারণ মিক্সা অর্থ হচ্ছে স্লাইম। স্লাইম স্তরটি সাধারণত বর্ণহীন, তবে কখনো কখনো রঙিন হতে পারে। স্লাইম স্তর পানি শোষণ ও পানি ধারণ করে কোষকে শুষ্কীকরণ থেকে রক্ষা করে। রঙিন স্লাইম স্তর প্রখর সূর্যালোক প্রতিহত করতে পারে। বর্তমানে সায়ানোফাইসিস শ্রেণীর অন্তর্ভুক্ত শৈবালকে সায়ানোব্যাকটেরিয়া নামে অভিহিত করা হয়, কারণ ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া উভয়েরই আবির্ভাব আর্কিওজয়িক যুগে। এর উভয় আদিকোষী। ব্যাকটেরিয়া এককোষী, আবার সায়ানোব্যাকটেরিয়ারও কিছু কিছু সদস্য এককোষী। উভয় গ্রুপেরই সদস্যের দেহের বাইরে পাতলা অথবা পুরু মিউসিলেজের আবরণ থাকে। উভয় গ্রুপেই আদর্শ যৌন প্রজনন অনুপস্থিত। উভয় গ্রুপের কিছু কিছু সদস্যের মধ্যে জেনেটিক রিকম্বিনেশন যেমন ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন ঘটে। নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার মতো সায়ানোব্যাকটেরিয়াও নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। উভয় গ্রুপের সদস্যরাই ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তো এই সমস্ত কারণে এদেরকে সায়ানোব্যাকটেরিয়া বলা হয়। ছবিতে এটি মাইক্রোসিস্টিস এবং এটি অসিলেটোরিয়া। এরা উভয়ই সায়ানোফাইসিস শ্রেণীর সদস্য। সায়ানোফাইসি স্বাদু পানি এবং লোনা পানিতে জন্মায়। কোনো কোনো প্রজাতি ভেজা মাটির মধ্যে বা উপরে আর্দ্র শিলাখণ্ডে বা দেয়ালে জন্মায়। এছাড়া এরা মিথজীবী হিসাবেও অন্যান্য উদ্ভিদের সাথে বসবাস করে। যেমন এরা উচ্চ তাপমাত্রা সহনশীল। এই কারণে সাধারণত থার্মোফিলিক শৈবালগুলি অধিকাংশই সায়ানোফাইসিস শ্রেণীর গোষ্ঠীভুক্ত। ধারণা করা হয় যে এদের প্রোক্যারিওটিক কোষ এই পরিবেশে টিকে থাকতে সক্ষম। তো দেখা যায় যে সর্বোচ্চ 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিছু কিছু নীলাভ সবুজ শৈবাল বেঁচে থাকতে পারে। আবার কিছু কিছু নীলাভ সবুজ শৈবাল শীতলতম পরিবেশেও জন্মাতে পারে। মিথজীবী হিসাবে সায়ানোফাইসিস শ্রেণীর শৈবালরা অন্যান্য উদ্ভিদের সাথে থাকে, যেমন অ্যানাবেনা, নস্টক। এই শৈবালগুলি অ্যান্থোসেরোস, অ্যাজোলার সাথে থাকে বা সাইকাসের কোরালয়েড মূলে বাস করে। আবার কিছু কিছু নীলাভ সবুজ শৈবাল লাইকেনের সাথে একাত্ম হয়ে মিথজীবী হিসাবে থাকে। ছবিতে একটি সাইকাস উদ্ভিদের কোরালয়েড মূলে শৈবালের অবস্থান দেখানো হচ্ছে। সাইকাসের কিছু মূল যা ব্যাকটেরিয়া কর্তৃক আক্রান্ত হয়ে পরিবর্তিত হয় এবং এদের আকৃতিটা চেঞ্জ হয়ে যায়। তো সেই মূলের মধ্যে ব্যাকটেরিয়ার পরে পরবর্তীতে সেখানে বিভিন্ন নীলাভ সবুজ শৈবাল প্রবেশ করার পর তারা মূলের কর্টেক্স স্তরে আশ্রয় গ্রহণ করে এবং এখান থেকে এই স্তরটিকে বলা হয় শৈবাল স্তর। এখানে শৈবাল থাকে মূলের কর্টেক্স স্তর এটি। তো এটা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। এই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা।
এদের কোষ প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক বা আদিকোষী। প্রোক্যারিওটিক বা আদিকোষী মানে যে সমস্ত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের যে 4টি অংশ, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। তো যে সমস্ত উদ্ভিদে বা যে সমস্ত কোষে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস থাকে না, ফলে কোষস্থ যেই বংশগুণশ্রুত বস্তুগুলি বা জেনেটিক ম্যাটেরিয়াল যেগুলি, সেগুলি প্রোটোপ্লাস্টে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এই ধরনের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। এছাড়া প্রোক্যারিওটিক কোষে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মেমব্রেন আবৃত যে কোষীয় অঙ্গাণুগুলি, সেগুলো অনুপস্থিত থাকে। এদের থ্যালাস এককোষী হতে পারে বা কলোনি বিশিষ্ট অথবা ফিলামেন্টাসও হতে পারে। এদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি প্রভৃতি অনুপস্থিত। কোষ প্রাচীর মিউসিলেজে আবদ্ধ মাইক্রোফাইব্রিল দ্বারা গঠিত। কোষ প্রাচীর মিউকোপেপটাইড নামে রাসায়নিক উপাদান দিয়ে গঠিত। এর রঞ্জক পদার্থ ল্যামেলিতে অবস্থান করে। প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ, সি ফাইকোসায়ানিন, সি ফাইকোইরেথ্রিন থাকে। এর প্রোটোপ্লাস্ট ক্রোমোপ্লাজম এবং সেন্ট্রোপ্লাজম এই দুইটি অঞ্চলে বিভক্ত। প্লাজেলা সম্পূর্ণরূপে অনুপস্থিত। সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান স্টার্চ। যৌন জনন অনুপস্থিত। অঙ্গজ জনন এবং অযৌন জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে। কোনো কোনো সদস্য নাইট্রোজেন সংবন্ধন করে। এই নাইট্রোজেন সংবন্ধন করে সায়ানোফাইসি কৃষিক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছবিতে একটি নস্টক সায়ানোফাইসি শ্রেণীর উদ্ভিদ এবং আরেকটি অসিলেটোরিয়া, এটিও একটি সায়ানোফাইসি শ্রেণীর সদস্য। সায়ানোফাইসি কোষের সূক্ষ্ম গঠন। এর কোষ প্রাচীরের বাইরে একটি মিউসিলেজের আবরণ থাকে এবং এটিকে বলা হয় স্লাইম স্তর। এই আবরণটি পেকটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, তবে পেকটিনের সাথে সামান্য সেলুলোজও থাকে এবং এই স্লাইম স্তরটি পানি শোষণ এবং পানি ধারণ করে উদ্ভিদকে রক্ষা করে শুষ্কীকরণের হাত থেকে। এরপর আছে কোষ প্রাচীর। এটি দ্বিস্তর বিশিষ্ট। বাইরের স্তরটি পেকটিন এবং ভিতরের স্তরটি সেলুলোজে নির্মিত। এছাড়াও কোষ প্রাচীরে থাকে গ্লুকোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। কোষ প্রাচীরের বাইরে থাকে স্লাইম স্তর। এরপরে সবার শেষে মাঝখানে আছে যেটা, সেটা প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্ট আবার দুইটি ভাগে বিভক্ত। বাইরেরটিকে বলা হয় ক্রোমোপ্লাজম এবং ভিতরের অংশটিকে বলা হয় সেন্ট্রোপ্লাজম। ক্রোমোপ্লাজম রঙিন এবং সেন্ট্রোপ্লাজম কেন্দ্রীয় এবং বর্ণহীন। ক্রোমোপ্লাজমের বাইরে থাকে প্লাজমা মেমব্রেন। আর ক্রোমোপ্লাজমে কোনো সুগঠিত অঙ্গাণু থাকে না। এতে একমাত্র থাকে বিভিন্ন রঞ্জক পদার্থ এবং সঞ্চিত খাদ্য। রঞ্জক পদার্থের মধ্যে ক্লোরোফিল এ, সি, বিটা ক্যারোটিন, সি ফাইকোইরিথ্রিন ইত্যাদি থাকে। সি ফাইকোসায়ানিন থাকে। আর এই সমস্ত পিগমেন্ট উপস্থিত থাকার কারণেই নীলাভ সবুজ শৈবালের বর্ণ পরিবর্তন ঘটে, আর এদের ক্লোরোফিল বি থাকে না। নীলাভ সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান স্টার্চ, এটিও ক্রোমোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। এছাড়াও লিপিড এবং তেলবিন্দুও থাকে। আর সেন্ট্রোপ্লাজম যেটি কেন্দ্রের অংশ, সেটি বর্ণহীন। একে সেন্ট্রাল বডি বা নিউক্লিওপ্লাজমও বলে। এর ঘনত্ব অপেক্ষাকৃত বেশি। ক্রোমোপ্লাজম থেকে সেন্ট্রোপ্লাজমের ঘনত্ব অপেক্ষাকৃত বেশি এবং এতে
ডিএনএ এবং আরএনএ থাকে। সায়ানোফাইসির জনন, সায়ানোফাইসিতে যৌন জনন অনুপস্থিত। তো প্রধানত অঙ্গজ এবং অযৌন পদ্ধতিতে এর জনন সম্পন্ন হয়। অঙ্গজ জননের মধ্যে দ্বিবিভাজন বা ফিশন এবং খণ্ডায়ন। এখানে একটি কোষটি বিভক্ত হওয়ার পূর্বে কেন্দ্রের দিকে সরে আসে এবং সেপ্টামের সৃষ্টি হয়। এরপরে পরবর্তীতে দুইটি আলাদা প্রাচীরের সৃষ্টি হওয়ার ফলে দুইটি নতুন কোষের সৃষ্টি হয়। এটি ফিশন বা দ্বিবিভাজন। আর এটি খণ্ডায়ন বা ফ্র্যাগমেন্টেশন। এক্ষেত্রে ট্রাইকোম এটি দুর্ঘটনাবশত বা যে কোনো কারণে ভেঙে যায় এবং পরবর্তীতে প্রতিটি খণ্ড থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটি সায়ানোফাইসির অঙ্গজ জননের পদ্ধতি। এরপরে অযৌন জনন। অযৌন জনন মানে বিভিন্ন ধরনের স্পোর সৃষ্টির সাহায্যে বংশ বিস্তার, যেমন হরমোস্পোর, একাইনিটি ইত্যাদি। হরমোস্পোর হলো যে ট্রাইকোমের শীর্ষে যে স্থূল প্রাচীর যুক্ত থাকে এবং যে স্পোর গঠিত হয় তাকে বলা হয় হরমোস্পোর। এ ধরনের বিশেষ গঠনকে বলা হয় হরমোসিস্ট। হরমোস্পোর বিচ্ছিন্ন হওয়ার পর অঙ্কুরিত হয়ে নতুন থ্যালাস গঠন করে। এরপর আছে হেটেরোসিস্ট। হেটেরোসিস্টের সাহায্যে বংশ বিস্তার ঘটে। এরপর একাইনিটি। একাইনিটি হলো পরিবেশের যদি অনুকূল অবস্থাটা চলে যায়, অর্থাৎ যদি প্রতিকূল পরিবেশে আসে তখন ট্রাইকোম বিশিষ্ট শৈবালগুলি একাইনিটি গঠন করে। প্রধানত প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য একাইনিটি গঠিত হয়। এক্ষেত্রে যে অঙ্গজ কোষ প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে এবং বড় হয় এবং তাদের কোষ প্রাচীর পুরু ও দৃঢ়তা অর্জন করে। অঙ্গজ কোষ থেকে সৃষ্ট এই কোষগুলোকে বলা হয় একাইনিটি। এগুলো এককভাবে থাকতে পারে বা শৃঙ্খলভাবেও থাকতে পারে। তো অনুকূল পরিবেশে ফিরে এলে প্রতিটি একাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন ট্রাইকোম গঠন করে। এছাড়াও এন্ডোস্পোর গঠিত হয়। এন্ডোস্পোর দেখা যায় যে অনেক সময় এর দেহকোষের প্রোটোপ্লাস্ট খণ্ডিত হয়ে একাধিক পাতলা প্রাচীরযুক্ত স্পোর উৎপন্ন হয়। এগুলোকে বলা হয় এন্ডোস্পোর। অনুকূল পরিবেশে ফিরে এলে প্রতিটি এন্ডোস্পোর অঙ্কুরিত হয়ে নতুন থ্যালাস গঠন করে। আর এক্সোস্পোর বাহ্যিকভাবে দেহকোষ থেকে যে স্পোর উৎপন্ন হয় তাকে এক্সোস্পোর বলে। অনুকূল পরিবেশে প্রতিটি এক্সোস্পোর অঙ্কুরিত হয়ে নতুন থ্যালাস গঠন করে। এছাড়াও ন্যানোসাইট দেখা যায়। ন্যানোসিস্ট হচ্ছে যখন কখনো কখনো এককোষী থ্যালাসের অভ্যন্তরে প্রোটোপ্লাস্ট বিভক্ত হয়ে ক্ষুদ্রাকৃতির ন্যানোসিস্ট গঠন করে। এই ন্যানোসিস্টের কোনো কোষে প্রাচীর গঠিত হয় না এবং কোষের ভিতরে থাকা অবস্থাতে এরা অঙ্কুরিত হতে শুরু করে এবং বাইরে বের হওয়ার পর অঙ্কুরোদ্গম শেষ হয়। এটি হরমোস্পোর, এটি একাইনিটি, এন্ডোস্পোর সৃষ্টি, এক্সোস্পোর সৃষ্টি, এটিও একাইনিটি এবং এটি ন্যানোসিস্ট। এরপরে অসিলেটোরিয়া। অসিলেটোরিয়া একটি ল্যাটিন শব্দ অসিলেরি থেকে এসেছে। এর অর্থ হচ্ছে দোল খাওয়া। এটি খুবই সাধারণ একটি মিঠা পানি নীলাভ সবুজ শৈবাল এবং প্রায় সব ধরনের আবাসস্থলে জন্মাতে পারে, যেমন নদী, নালা, খাল, বিলে। তো এটি লম্বা শাখাবিহীন ট্রাইকোম বিশিষ্ট। এর ক্লাসিফিকেশন ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার অসিলেটোরিয়ালিস, ফ্যামিলি অসিলেটোরিয়াসি, জেনাস অসিলেটোরিয়া।
এর থ্যালাস লম্বা শাখাবিহীন এবং ট্রাইকোম বিশিষ্ট কোষ, দৈর্ঘ্যের চেয়ে প্রস্থে বেশি। এই কোষটি দৈর্ঘ্যের চেয়ে প্রস্থে বেশি। শীর্ষ কোষটির আকৃতি প্রজাতি ভেদে বিভিন্ন হয়, অর্থাৎ ট্রাইকোমের বাকি কোষগুলি একরকম থাকলেও এর শীর্ষস্থ কোষটি ভিন্ন আকৃতির হয় এবং এই শীর্ষস্থ কোষের আকৃতি প্রজাতি ভেদে বিভিন্ন হয়ে থাকে। যেমন এইখানে এক ধরনের টুপির মতো, এখানে সূচালো, এখানে ক্যালিপ্ট্রা, বিভিন্ন ধরনের শীর্ষ কোষের আকৃতি দেখা যায়। অসিলেটরিয়ার কোষের গঠন এটা নীলাভ সবুজ শৈবালের মতোই। এর প্রতিটি কোষে রয়েছে একটি কোষ প্রাচীর এবং এর অভ্যন্তরে থাকে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের বাইরে সজীব প্লাজমা মেমব্রেন থাকে। এর কোষ প্রাচীরের বাইরে কোনো মিউসিলেজের আবরণ দেখা যায় না। আর কোষ প্রাচীরের বাইরে দুইটি স্তর থাকে। কোষের প্রোটোপ্লাস্টের বাইরে রঙিন ক্রোমোপ্লাজম এবং ভিতরে সেন্ট্রোপ্লাজম থাকে। ক্রোমোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকে না, তবে সুগঠিত থাইলাকয়েড বা ল্যামেলিতে পিগমেন্ট থাকে। পিগমেন্টের মধ্যে ক্লোরোফিল এ, সি, ফাইকোসায়ানিন ও মিক্সোজ্যান্থিন থাকে। এছাড়া ক্যারোটিন সহ অন্যান্য পিগমেন্টও থাকে। এর সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান স্টার্চ। তাছাড়া এতে বিভিন্ন দানা এবং ভেসিকল থাকে। সেন্ট্রোপ্লাজমে থাকে ক্রোমাটিন দানা এবং এগুলোই বংশগতির ধারক এবং বাহক হিসাবে কাজ করে। অসিলেটরিয়ার মুভমেন্ট বা চলন। অসিলেটররা দুইভাবে চলাচল করে, একটি অসিলেটিং এবং একটি গ্লাইডিং। গ্লাইডিং চলন যেটি, এই চলনের ক্ষেত্রে ট্রাইকোমের লম্বা অক্ষ বরাবর সামনে পিছনে আন্দোলিত হয়ে সংঘটিত হয়। আর অসিলেটিং এই ক্ষেত্রে ট্রাইকোমটি শীর্ষ ঘড়ির দোলকের মতো ডানে বামে দোল খায় এবং ছন্দবদ্ধ আন্দোলনের ফলে ট্রাইকোম সামনে অগ্রসর হয় এবং এই চলনের জন্যই এই শৈবালের নাম অসিলেটরিয়া। এখন অসিলেটরিয়ার চলন প্রক্রিয়া একটি ভিডিওর সাহায্যে দেখি। অসিলেটরিরা দুইভাবে চলন সম্পন্ন করে থাকে, হরমোগোনিয়া সৃষ্টির মাধ্যমে এবং খণ্ডায়নের মাধ্যমে। হরমোগোনিয়া সৃষ্টি করা এদের জনন সম্পন্ন হয়,
স্বাভাবিক কারণে হোক বা দুর্ঘটনাজনিত কারণে, যে কোনো কারণে যদি ট্রাইকোমের এক বা একাধিক কোষ নষ্ট হয়ে যায়, তখন ট্রাইকোম একাধিক খণ্ডে বিভক্ত হয়। এই খণ্ডগুলিকে বলা হয় হর্মোগোনিয়া। হর্মোগোনিয়া হচ্ছে ট্রাইকোমের ক্ষুদ্রাংশ যা কয়েকটি কোষ দিয়ে গঠিত, অর্থাৎ দুটি সেপারেশন ডিস্কের মধ্যবর্তী খণ্ডকে বলা হয় হর্মোগোনিয়াম। সেপারেশন ডিস্ক হচ্ছে দ্বি-অবতল গঠন যা ট্রাইকোমের কোষ বিনষ্ট হয়ে গঠিত হয়। হর্মোগোনিয়া গঠনকালে ট্রাইকোমের কতিপয় কোষের প্রোটোপ্লাজম বিনষ্ট হয়ে স্বচ্ছ আঠালো মিউসিলেজে পরিণত হয়। মিউসিলেজ পূর্ণ এসব মৃত কোষকে নেক্রোডিয়া বলে। নেক্রোডিয়ামের সন্নিহিত কোষ দুটির রস স্ফীতির ফলে মৃত কোষটি দ্বি-অবতল সেপারেশন ডিস্কে পরিণত হয়। সেপারেশন ডিস্ক ভেঙে গেলে হর্মোগোনিয়া আলাদা হয়ে যায় এবং কোষ বিভাজনের মাধ্যমে প্রতিটি পূর্ণাঙ্গ ট্রাইকোমে রূপান্তরিত হয়। এছাড়া পরিবেশের নানা কারণে ট্রাইকোম ভেঙে টুকরো হতে দেখা যায়। এসব টুকরার প্রতিটি কোষ বিভাজনের মাধ্যমে পূর্ণাঙ্গ ট্রাইকোমে পরিণত হয়। এভাবে এরা খণ্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে। এটি সেপারেশন ডিস্ক এবং এগুলি হর্মোগোনিয়া। পরবর্তীতে প্রতিটি হর্মোগোনিয়া থেকে নতুন ট্রাইকোমের সৃষ্টি হবে। নস্টক একটি সাধারণ মিঠা পানি নীলাভ সবুজ শৈবাল। মাটিতে, ধান খেতে প্রচুর পরিমাণে এদের জন্মাতে দেখা যায়। ছবিতে একটি নস্টকের বল দেখা যাচ্ছে। এই নস্টকের যে ট্রাইকোম, এগুলো সংঘবদ্ধ ভাবে একটি বলের মতো কলোনি গঠন করে। বলের রং নীলাভ সবুজ বা জলপাই রঙের হয়ে থাকে। মিঠা পানির প্রজাতিগুলি দেখা যায় পুকুর, হ্রদ, ডোবা, নালা এবং অন্যান্য জলাশয় মুক্ত ভাসমান অবস্থায় থাকে। এটি নস্টকের বল এবং এই বলের আকৃতি আলপিনের মাথার সমান থেকে শুরু করে আরো বড় হতে পারে এবং নস্টকের একটি ফিলামেন্ট, এটি এর হেটেরোসিস্ট। এর ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার নস্টোকেলিস, ফ্যামিলি নস্টোকেসি, জেনাস নস্টক। নস্টক প্রধানত পানিতে পাওয়া যায়। এছাড়াও কিছু কিছু প্রজাতি আছে যারা পাহাড়ের শিলাখণ্ডে জন্মায়। আবার কিছু কিছু প্রজাতি মিথজীবী হিসাবে অন্যান্য উদ্ভিদের সাথেও জন্মায়, যেমন ছবিতে অ্যান্থোসেরসের থ্যালাসে এবং সাইকাস উদ্ভিদের কিছু মূলেও নস্টক জন্মায়। এখানে অ্যান্থোসেরস, এটি একটি ব্রায়োফাইট। এই ব্রায়োফাইটের মধ্যে নস্টক থাকে, থ্যালাসের মধ্যে নস্টক থাকে। এটি একটি মিথজীবী সম্পর্ক এবং এরা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। নস্টক দেখতে পুতির মালার মতো অসংখ্য ট্রাইকোম দিয়ে একটি বল গঠন করে এবং প্রতিটি বলই এক একটি কলোনি। প্রতিটি ট্রাইকোম তার নিজস্ব মিউসিলেজ আবরণীতে আবদ্ধ থাকে। কখনো কখনো একাধিক কলোনি মিশে বড় যৌগিক কলোনি গঠন করে। কলোনির রং সবুজাভ থেকে নীলাভ সবুজ হয়। প্রতিটি কলোনিতে থাকে হাজার হাজার ট্রাইকোম। কলোনিটি আলপিনের মাথার মতো ছোট হতে পারে বা আরো বড় হতে পারে। এই ট্রাইকোম এটি দেখতে পুতির মালার মতো। ট্রাইকোমের কোষগুলি এক সারিতে সজ্জিত থাকে। প্রতিটি কোষ গোলাকার, বেলনাকার বা ডিম্বাকৃতির হয়। ট্রাইকোমগুলি মিউসিলেজের শীট দ্বারা আবৃত থাকে। আর মিউসিলেজের শীট স্বচ্ছ, বর্ণহীন, কখনো আবার রঙিনও হয়ে থাকে। ট্রাইকোমে কতগুলি বৃহদাকৃতির গোলাকার, বেলনাকার বা ডিম্বাকার বর্ণহীন কোষ দেখা যায়। এই বিশেষ আকৃতির কোষগুলোকে বলা হয় হেটেরোসিস্ট। হেটেরোসিস্টের প্রাচীর পুরু এবং এরা আকারে ট্রাইকোমের অন্য কোষ থেকে বেশ বড়। এদের অবস্থান প্রান্তীয় থাকতে পারে অথবা ট্রাইকোমের মাঝখানেও থাকতে পারে। প্রতিটি হেটেরোসিস্টের দুই প্রান্তে একটি করে মোট 2টি পোলার নডিউল থাকে। প্রতিটি পোলার নডিউলে একটি করে ছিদ্র থাকে। হেটেরোসিস্ট এককভাবে অথবা চেইনে উৎপন্ন হতে পারে। ট্রাইকোমের কিছু কিছু কোষ অধিক পরিমাণ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়।
এই অপেক্ষাকৃত স্থূল এবং প্রাচীরযুক্ত কোষগুলোকে বলা হয় অ্যাকাইনিটি। এটি হেটেরোসিস্ট এবং এগুলো অ্যাকাইনিটি। নষ্টকের কোষের গঠন। প্রতিটি নষ্টকে একটি দৃঢ় প্রাচীর থাকে কোষে। এর মধ্যে থাকে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের বাইরের অঞ্চলটির নাম ক্রোমোপ্লাজম এবং ভেতরের অঞ্চলটির নাম সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রাল বডি। ক্রোমোপ্লাজম রঙিন, তবে সেন্ট্রোপ্লাজমটি বর্ণহীন। সেন্ট্রোপ্লাজমটি অপেক্ষাকৃত ঘন আর ক্রোমোপ্লাজমের রঙিন থাইলাকয়েড বা ল্যামেলি ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না। পিগমেন্টের সংখ্যা প্রধান দুটি হচ্ছে ক্লোরোফিল এ এবং সি ফাইকোসায়ানিন। এছাড়া অন্যান্য রঞ্জক বা পিগমেন্টও থাকে। সি ফাইকোসায়ানিনের আধিক্যের জন্যই এটি দেখতে নীলাভ সবুজ বর্ণের। এর সঞ্চিত খাদ্য হিসাবে সায়ানোফাইসিয়ান স্টার্চ ক্রোমোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। এছাড়া প্রোটিনের দানা, লিপিড তৈলবিন্দু থাকতে দেখা যায়। সেন্ট্রোপ্লাজমের বাইরে নিউক্লিয়ার মেমব্রেন ও ভিতরে নিউক্লিওলাস না থাকায় এটি প্রকৃত নিউক্লিয়াসের রূপ লাভ করে না। তবে এর অভ্যন্তরে নিউক্লিয়ার উপাদান হিসেবে ক্রোমাটিন দানা থাকে। প্রধানত অঙ্গজ জননের মাধ্যমে এবং অযৌন জননের মাধ্যমেই নষ্টকে বংশবিস্তার ঘটে। অঙ্গজ জননের ক্ষেত্রে আবার হরমোগোনিয়াম সৃষ্টি এবং খণ্ডায়নের মাধ্যমে, আর অযৌন জননের ক্ষেত্রে অ্যাকাইনিটি সৃষ্টি এবং এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন হয়। খণ্ডায়নের মাধ্যমে এটা হয় যে কোনোভাবে যদি কলোনিটি ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কলোনিতে পরিণত হয়, তাহলে প্রতিটি কলোনি বিকশিত হয়ে আবার নতুন কলোনি গঠন করে। আর হরমোগোনিয়াম সৃষ্টি হলো নষ্টকের একটি স্বাভাবিক জনন প্রক্রিয়া। এখানে ট্রাইকোমের কিছু কোষ নষ্ট হয়ে সেপারেশন ডিস্ক গঠন করে। দুটি সেপারেশন ডিস্কের মধ্যের যে খণ্ডগুলি তাদেরকে বলা হয় হরমোগোনিয়াম। সেপারেশন ডিস্ক ভেঙে গেলে হরমোগোনিয়াম মুক্ত হয়ে কোষ বিভাজিত হয়ে পূর্ণাঙ্গ ট্রাইকোম সৃষ্টি করে। এছাড়া অযৌন জননের মাধ্যমে নষ্টকে বংশবিস্তার ঘটে, যেমন অ্যাকাইনিটি এবং এন্ডোস্পোর। অ্যাকাইনিটি সেটা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হলে নষ্টকের অ্যাকাইনিটি সৃষ্টি করে এবং বংশ রক্ষা করে এবং বংশ বৃদ্ধিও করে। ট্রাইকোমের এক বা একাধিক কোষ পুরু প্রাচীর মিশ্রিত করে অ্যাকাইনিটিতে পরিণত হয়। অ্যাকাইনিটির সুপ্ত অবস্থা থেকে প্রতিকূল অবস্থা কাটিয়ে দেয়। এরপরে আবার যখন পরিস্থিতি অনুকূলভাবে ফিরে আসে তখন প্রতিটি অ্যাকাইনিটি থেকে নতুন ট্রাইকোম গঠন করে। আর এন্ডোস্পোর সৃষ্টি নষ্টকের কোনো কোনো প্রজাতিতে হেটেরোসিস্টের প্রোটোপ্লাজম বিভক্ত হয়ে 4টি খণ্ডে পরিণত হয়। খণ্ডগুলির প্রত্যেকটি গোলাকার ধারণ করে এন্ডোস্পোরে পরিণত হয়। হেটেরোসিস্টের পুরু প্রাচীর ভেঙে গেলে এন্ডোস্পোর নির্গত হয় এবং কোষ বিভাজনের মাধ্যমে নতুন ট্রাইকোম গঠন করে। এরপর অ্যানাবেনা। অ্যানাবেনা একটি মিঠা পানির নীলাভ সবুজ শৈবাল। এরা পুকুর, খাল, বিল বিভিন্ন অস্থায়ী পানিতেও এটি পাওয়া যায়। এছাড়া ধান খেতেও এদেরকে পাওয়া যায়। এটি মাইক্রোস্কোপের নিচে দৃষ্ট একটি অ্যানাবেনা ট্রাইকোম। এর ক্লাসিফিকেশন, এর ডিভিশন সায়ানোফাইটা, ক্লাস সায়ানোফাইসি, অর্ডার নস্ট্রোকেলিস, ফ্যামিলি নস্ট্রোকেসি, জেনাস অ্যানাবেনা। তো অ্যানাবেনা বিভিন্ন পানিতে পাওয়া যায়, আবার ধান খেতে জন্মায়। এছাড়াও এরা অন্তবাসী বা এন্ডোফাইটিক হিসাবে কিছু কিছু প্রজাতি, যেমন সাইকাসের কোরালয়েড মূলে থাকে বা অ্যাজোলার পাতার মধ্যে জন্মায়। যেমন ছবিতে এটি অ্যাজোলা, এটি জলজ ফার্ন। এই অ্যাজোলার পাতার মধ্যে এখানে এরকম ক্যাভিটি থাকে, সেই ক্যাভিটির মধ্যে অ্যানাবেনা জন্মায় এবং এই অ্যানাবেনাটির নাম অ্যানাবেনা অ্যাজোলি। এইভাবে তারা মিথজীবিতা প্রদর্শন করে এবং মিথজীবী হিসাবে থাকে। ধান খেতে অ্যাজোলাকেও সার হিসাবে প্রয়োগ করা হয়,
কারণ ধান চাষে প্রচুর পরিমাণ নাইট্রোজেন লাগে। তো সেই রাসায়নিক ইউরিয়া সারের পরিবর্তে যদি ধান খেতে অ্যাজোলা সার প্রয়োগ করা হয় তাহলে মাটির গুণাগুণ অক্ষুণ্ণ থাকে এবং পরিবেশের ক্ষতিকর প্রভাবের হাত থেকে রক্ষা পায়। এর দৈহিক গঠন এর থ্যালাস ট্রাইকোম বিশিষ্ট এবং মিউসিলেজ শীত ছাড়া, অর্থাৎ মিউসিলেজ শীত নেই। ট্রাইকোমের আগাগোড়া একই রকম মোটা, কোনো কোনো প্রজাতিতে পাতলা মিউসিলেজের শীত থাকতে পারে। এর কলোনি নস্টকের কলোনি থেকে অনেক ক্ষুদ্র। অ্যানাবেনা তার অগ্রভাগের সাহায্যে চলাফেরা করে এবং এর কোষের গঠন, এর কোষের আকৃতি গোলাকার, পিপাকৃতির বা বেলনাকার মতো হয়ে থাকে। ট্রাইকোমে হেটেরোসিস্ট ও একাইনিটি থাকে। কোষের প্রকৃতি সাধারণত নীলাভ সবুজ শৈবালের মতো। এক্ষেত্রে যে প্রোটোপ্লাস্টে, ক্রোমোপ্লাজম এবং সেন্ট্রোপ্লাজমে বিভক্ত। হেটেরোসিস্টের অবস্থান কখনো ট্রাইকোমের মাঝখানে থাকতে পারে, কখনো প্রান্তেও থাকতে পারে। আর একাইনিটি হেটেরোসিস্ট থেকে দূরে অবস্থান করে। কোনো কোনো ক্ষেত্রে হেটেরোসিস্টের এক পাশে, আবার কখনো উভয় পাশেই অবস্থান করে। এর সঞ্চিত খাদ্য সায়ানোফাইসিয়ান স্টার্চ। অ্যানাবেনা একাইনিটি এবং হেটেরোসিস্টের মাধ্যমে বংশ বিস্তার করে। একাইনিটি মানে এর যখন পরিবেশের অনুকূল অবস্থাটা চলে যায়, অর্থাৎ পরিবেশটা প্রতিকূল হয়, তখন এই অ্যানাবেনা একাইনিটি গঠন করে। প্রধানত প্রতিকূল পরিবেশকে কাটিয়ে ওঠার জন্যই একাইনিটি গঠন। এক্ষেত্রে অঙ্গজ কোষ প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় করে আকারে বড় হয় এবং এর কোষ প্রাচীর পুরু হয়ে যায়। এবং ট্রাইকোমে দেখা যায় যে একাইনিটি সৃষ্টি হয়। অনুকূল পরিবেশ ফিরে এলে প্রতিটি একাইনিটি অঙ্কুরিত হয়ে নতুন ট্রাইকোম গঠন করে। এছাড়া হেটেরোসিস্টের মাধ্যমেও অ্যানাবেনাতে বংশ বিস্তার ঘটে। যেমন হেটেরোসিস্ট হচ্ছে দেখা যায় যে কিছু কিছু ট্রাইকোমের মধ্যে সাধারণ কোষ ছাড়াও কিছু কিছু বিশেষ কোষ তৈরি হয় এবং এই কোষগুলি আকারে বড়, স্থূল প্রাচীরযুক্ত এবং হালকা হলুদ বর্ণের হয়। তো এইগুলোতে পরবর্তীতে এই হেটেরোসিস্ট অঙ্কুরিত হয়ে নতুন ট্রাইকোম গঠন করে। আজকের ক্লাসে সায়ানোফাইসি শ্রেণী সম্পর্কে আলোচনা করা হলো। এর 3টি সদস্য অসিলেটোরিয়া, নস্টক এবং অ্যানাবেনা সম্পর্কেও আলোচনা করা হলো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।